সাধারণ মৌলিক প্র্যাকটিস সুবিধায় বিসিবি এত বছরে নিশ্চিত করতে পারেনি, অথচ ঢাকাতেই বিশ্বমানের ক্রিকেট ফ্যাসিলিটিস যা দেখে রীতিমতো লজ্জায় পেয়েছেন মুশফিক। বলছেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য দ্রুতই আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত বিসিবির। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর আফসোস ছাড়া আর কিছু বলার নেই। ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত। ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। মুশফিকের প্রাণোচ্ছল এই হাসির আড়ালেও পাহাড় সমান আফসোস। সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের উৎসাহ দিতে এসে মুশিরি নিজেকেই হয়তো সুবিধা বঞ্চিতই মনে হয়েছে। যে ইনডোরে ব্যাট ধরেছেন সেখানে 7 লেন অ্যাস্ট্রোটার্ফ, উন্নত বোলিং মেশিন, সঙ্গে ভিডিও অ্যানালাইসিস ফ্যাসিলিটিস, আছে পর্যাপ্ত আলো বাতাসও, পাশেই আবার অত্যাধুনিক জিম আর সুইমিং পুল। 20 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিকের কাছে আজও যা শুধুই স্বপ্ন। বিসিবি যা পারেনি তা করে দেখিয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। মডার্ন ক্রিকেটের সব প্র্যাকটিস ফ্যাসিলিটিসই যেখানে হাতের মুঠোতে। অথচ 24 ঘন্টা আগেই এমন সব সুবিধা চেয়ে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বিসিবি বসের কাছে রীতিমতো আকুতি জানিয়েছে, যা পাওয়ার কথা ছিল অনেক আগে। মুশফিকের উপলব্ধি, এমন ফ্যাসিলিটিস দেখার পর লজ্জা হওয়া উচিত বিসিবির। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এইরকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, কোনো ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন, ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর আফসোস ছাড়া আর কিছু বলার নেই। বাট এটা অবশ্যই খুবই এনকারেজিং একটা জিনিস, অ্যাটলিস্ট লেট হলেও ওনাদের মতো এত বড় একটা গ্রুপ ইন্ডাস্ট্রি যেটা কিনা এই কাজটা করেছেন, আশা করি যে এখান থেকে অনেক প্লেয়ার উপকৃত হবে, অনেক মানুষ উপকৃত হবে, এবং এটা দেখে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে মুশফিকের কণ্ঠে শুধুই না পাওয়ার কষ্ট। একই পথের পথিক সানোয়ার হোসেন, জাভেদ ওমর। আগের দিন বিসিবি প্রেসিডেন্টের সাথে শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজ আবদার করেছেন একটা সুইমিং পুল আর আধুনিক জিমের জন্য। উন্নত প্র্যাকটিস নিশ্চিত করতে ক্রিকেটারদের এমন চাওয়াগুলো অবশ্য বেশ পুরনো, তাই শুধু কল্পনাতে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্রুতই সব ফ্যাসিলিটিস দেখতে চান বাস্তবেও। আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে, আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলেন, এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে ছেড়েছেন, তার আগে বিদায় বলেছেন টি-20কেও। সামনেই এনসিএল টি-20। মুশফিক বলছেন দল পেলে এই টুর্নামেন্টে খেলতে আপত্তি নেই একদম। প্রশ্ন ছিল এশিয়া কাপ টি-20তে বাংলাদেশ দলের সম্ভাবনা কেমন। আপাতত শুধু টেস্ট খেলা মুশফিক বল লিফ করার মতোই প্রশ্নটা এড়িয়ে গেলেন দেখে শুনে। ওই লাইনে তো আমি নাই। নাহিয়ান বিন জসিম, ৭১। ব্যাট আর পাকই রক্ষা করতে পারবে নেদারল্যান্ডসের ব্যাটাররা। স্টাম্প উড়িয়ে দেওয়ার মিশনে প্র্যাকটিসে একের পর এক ডেডলি ইয়র্কার ও ছুড়ে যাচ্ছেন বাংলার পেসাররা। ডাচদের কাবু করতে এশিয়া কাপেও একই আত্মবিশ্বাসে লড়তে চায় টিম বাংলাদেশ। সে কারণেই দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত প্র্যাকটিসে সিরিয়াস লিটন মুস্তাফিজরা। সিলেট থেকে সৈফুল রূপকের পাঠানো রিপোর্ট। গতি, ক্ষিপ্রতা, কি দারুণ নিশানা! স্টাম্প উপড়ে ফেলার নেশা, এ এক প্রতিযোগিতা। গুরু সনটেইট মুগ্ধ, নাহিদ, তাসকিন, শরীফুল, খালেদরা আগ্রাসী। এই ফুটেজ চোখে পড়লে নেদারল্যান্ডস ব্যাটারদের রাতের আরামের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা। দেশের সবচেয়ে দামি ক্রিকেটার, স্মুথ রান আপ, সিলেটের প্র্যাকটিসে ছন্দময় তাসকিন, ডেডলি ডেলিভারি। ঢাকা এক্সপ্রেস হয়তো বোঝাতে চাইলেন লাইন লেন্থ আর সুইং ছিল পারফেক্ট, যে কোনো ব্যাটারেরই নাভিশ্বাস উঠে যাবে এমন বল সামলাতে।
তাসকিন টপ পারফর্মার, শরীফুলও ফিরেছেন ফর্মে। নাহিদ রানা কি ছোট ফরম্যাটে বড় তারকা হতে পারবেন? ওস্তাদ শন টেট তার গতি দিয়ে একসময় 22 গজে রাজ করেছেন, জনপ্রিয় হয়েছেন। সে কারণেই হয়তো গতিময় নাহিদ রানাকে নিয়ে একটু বেশি সিরিয়াস এই অজি। হয়তো টেইটের অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বুঝতে কষ্ট হচ্ছিল নাহিদের। বলাই যায় দোভাষীর কাজেও পটু তাসকিন। বোলিং কোচের টিপস ভালোভাবেই বুঝিয়ে দিলেন। একে অন্যের স্কিল উন্নতিতে সাহায্য করলেই তো দল হয়ে ওঠা যায়। 22 গজে ফলও আসে। ডাচ ব্যাটাররা শুধু ভয় পেলে চলবে, ওদের বোলারদের চোখ কপালে ওঠানোর জন্য আছে কিছু মুহূর্ত। সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে লিটন কুমার দাস। ওয়ান ডাউন ব্যাটার, পেস কি স্পিনের বিপক্ষে দ্রুত রান তোলার বড় দায়িত্ব তার। নেদারল্যান্ডসের বিপক্ষে এরপর এশিয়া কাপে কেমন হবে এলকেডির উইলোবাজি, তার একটা টিজারও দেখা মিলল। গেল কয়েক ম্যাচে 3-এ লিটন, 4-এ খেলেন হৃদয়। ওদের বোঝাপড়াটা আরও মজবুত করতেই একই নেটে পাঠায় কোচিং ইউনিট। দুজনই ক্লাসিক্যাল টাইমিং নির্ভর ব্যাটার। সাধারণত মিডল ওভারগুলোতে ক্রিজে দেখা যায় ওদের। পাওয়ার প্লের পর 14-15 ওভার অবধি এই সময়টাতেই প্রায়ই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মাঝের ব্যাটিং টিম ম্যানেজমেন্টকে যে ভাবনায় ফেলছে, দিন দুয়েক আগে জাকিরের কথাতেও পরিষ্কার বোঝা গেছে। মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে, আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। 30 আগস্ট ডাচদের বিপক্ষে প্রথম ক্ল্যাশ। দিন দশেক আগে থেকেই সিলেটে ব্যাট বলে শান দেয়া শুরু করেছে টিম বাংলাদেশ। ইনডোরে পাওয়ার হিটিংয়ে তালিম দিচ্ছেন জুলিয়ান উড। আউটডোরে সিমন্স, সালাউদ্দিনরা তৎপর। কতটা উন্নতি হলো, কোথায় ঘাটতি, সেটার পরীক্ষাও হয়ে যাবে 26 আগস্ট। সেদিন সিলেটে ফ্লাডলাইটের নিচে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে নামবে লিটন তাসকিনরা। সাইফুল রূপক, 71, সিলেট। দলটা যখন নেদারল্যান্ডস, তখন বাংলাদেশের অবধারিতভাবেই মনে পড়বে তামিম ইকবালের নাম। একে তো তিনি দেশের ইতিহাসেরই সেরা ওপেনার, তার উপর নেদারল্যান্ডস ছিল তার প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ারটা শেষ করেছেন ইউরোপিয়ান এই দলটার বিপক্ষে এভারেজ 200 রান ধরে রেখেই। সেটাকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হবে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ইন্টারন্যাশনাল টি-20তে বাংলাদেশের জার্সিতে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি গড়, সফলতম ওপেনার। এসব হিসেব নিকেশ নতুন করে মেলে বসাটা চর্বিত চর্বণ। বাংলাদেশের ক্রিকেট রেকর্ড বুকের অনেকটা তামিম ইকবাল খান একাই রেখেছেন দখলে। স্পেশালিস্ট ব্যাটারের কথা বলতে গেলে খান সাহেবকে অবিসংবাদিতভাবেই বাংলাদেশের সেরা না বলে উপায় নেই, সেটা যে ফরম্যাটই হোক। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানের পাতা উল্টালে তামিম ইকবালের কীর্তিকলাপ খানিকটা পাগলাটে মনে হতেই পারে, কারণ বাকিদের চেয়ে মিস্টার খান একটু বেশিই চড়াও হয়েছেন ডাচদের উপর। এমনিতে ইউরোপিয়ান দেশটার সাথে টাইগারদের দেখা হয় কালে ভদ্রে। এ পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20তে মুখোমুখি হয়েছে মাত্র 5 বার। তামিম খেলেছেন 2টো ম্যাচ কম। প্রথমত টোটাল রানের হিসেবে টাইগার ওপেনার বাকিদের চেয়ে বহু ব্যবধানে এগিয়ে। তার যেখানে মোট 202, সেখানে 2-এ থাকা সাকিবের 88। বাকিরা তো আরও পেছনে। তবে চোখ কপালে উঠবে তামিমের এভারেজ দেখে। 3 ম্যাচে তার গড় 202, অর্থাৎ ম্যাচ প্রতি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন 202 করে রান। ব্যাপারটা ঘটেছে মূলত তামিম এই প্রতিপক্ষের সাথে খেলা ওই 3 ম্যাচের দুবারই অপরাজিত থাকায়। একবার তাকে আউট করতে পেরেছে ডাচ বোলাররা, সেটাতেও করেছিলেন 50 পার ইনিংস। তামিমের মতো অন্তত 3 ম্যাচ খেলেছেন এমন টাইগার ব্যাটারের কেউ নেই তার ধারে কাছে। স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ার জুড়েই সমালোচিত হয়েছেন বটে, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সব মিলিয়ে অন্তত 50 রান করেছেন এমন ব্যাটারদের স্ট্রাইক রেটের মধ্যেও তামিমকে শীর্ষে রাখতেই হচ্ছে। অর্থাৎ খান সাহেব এই হিসেবের খাতায় রাজত্ব করেছেন সত্যিকারের বাদশার মতোই, যার সামনে কারো পাত্তা নাই। গেল বছরের ওয়ার্ল্ড কাপের পর ফের সেই নেদারল্যান্ডসের বিপক্ষে এবার মাঠে নামছে বাংলাদেশ। তামিম ইকবাল টি-20তে বাংলাদেশের অতীত হয়েছেন আগেই। একই নামের আরেকজন একটু একটু করে জায়গা করে নিচ্ছেন টাইগারদের ওপেনিং স্লটে। এ যাত্রায় তাই প্রত্যাশা করতেই পারেন মিলবে কি আরেকটা 200 এভারেজের ওপেনার। অনুপ্রেরণা তো আছেই। খালিদ জামিল, 71। উইমেন চ্যালেঞ্জ লিগে বিসিবি ছেলেদের অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে হেরেছে নিগার সুলতানা জ্যোতির লাল দল। 87 রানের বড় হারেই ফুটে উঠেছে নারী ক্রিকেটারদের ব্যর্থতা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে অনূর্ধ্ব 15 ছেলেদের দল
মন্থর গতিতে রান তুললেও পুরো 50 ওভার খেলে তারা করে 181, সর্বোচ্চ 46 রান করেন বায়েজিদ হাসান। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নারীদের লাল দল। ব্যাটারদের চরম ব্যর্থতার মধ্যে সর্বোচ্চ 20 রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষমেশ মাত্র 94 রানে অল আউট হয় তারা। মেনে নিতে হয় বড় হার। সাকিবের রঙিন সময় যে গেছে হারিয়ে। এবারের সিপিএলই তার সবচেয়ে বড় উদাহরণ। যেই আসলে 6 বলে 6 উইকেট নেয়ার কীর্তি আছে টাইগার অলরাউন্ডারের, সেই আসলে এবার তাকে ভাবতে হচ্ছে একাদশের সুযোগ পাওয়া নিয়ে। পঞ্চমবারের মতো সিপিএল খেলতে যাওয়া সাকিব প্রথম 2 ম্যাচে ছিলেন পুরোপুরি ফ্লপ। প্রথম ম্যাচে ব্যাট হাতে 16 বলে করেছিলেন 11 রান, তবে বল হাতে 1 ওভারে দিয়েছেন মাত্র 6। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে 13 বলে 13 রান করলেও বল হাতে 1 ওভারেই খরচ করেছেন 14 রান। 2 ম্যাচ খেলে এখনও খুলতে পারেননি উইকেটের খাতা। বৃহস্পতিবার ভোর 5টায় আবারও মাঠে নামছে সাকিবের দল এন্টিগা ও বারমুডা ফ্যালকনস। বসুন্ধরার সাথে বাফুফের দূরত্ব কমছে না এখনই। 10 ফুটবলারের ছাড়পত্র ইস্যুতে বাফুফের চিঠির জবাব দিয়েছে বসুন্ধরা কিংস। সেখানেও ফিফার নিয়মের কথা জানিয়েছে ক্লাবটা। বলছে নির্দিষ্ট নিয়ম মেনেই নেপাল সফরের আগে ফুটবলারদের ছেড়ে দেবে কিংস। বাফুফের চিঠির উত্তরে ক্লাবটি বলছে নিজেদের প্রি সিজন ম্যাচ শেষে ফুটবলারদের ইনজুরি ঝুঁকি সহ সবকিছু বিবেচনা করা হচ্ছে বলেই জাতীয় দলের প্লেয়ার ছাড়া হয়নি আগে। তবে 31 অগাস্টের আগেই ফুটবলারদের ছাড়পত্র দেবে তারা। এছাড়া বসুন্ধরার ফুটবলার ছাড়ার আগের সব অভিযোগকে নাকচ করা হয়েছে সেই চিঠিতে। নেপাল সফরে ফিফার উইন্ডোর বাইরে হওয়ায় বসুন্ধরা ফুটবলার ছাড়তে বাধ্য নয়, তবুও জাতীয় দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মাত্র 1.5 মাসের প্রস্তুতিতেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। অর্পিতার জোড়া গোল ছিল ম্যাচের মূল আকর্ষণ। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। বাংলার নারী ফুটবলের সাফল্যের জয়গান যেন চলছেই। জাতীয় দলের মতো বয়সভিত্তিক দলও সফলতার মুখ দেখছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনছে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই জয় পেয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভুটানের বিপক্ষে জয় পাওয়া এতটাও সহজ ছিল না। টাফ কন্ডিশন, তার উপর প্রতিপক্ষের হোম ভেনিউ, এগিয়ে থাকার সুযোগ অনেকাংশেই কম। তবুও দমে যায়নি ওরা। ম্যাচের বয়স যখন 47 মিনিট তখন ভুটানিদের ভুলের ফায়দা নেন প্রীতি। ফাঁকায় পেয়ে গোল করে লিড এনে দেন। বাংলাদেশ ভাঙে ডেডলক। ঘরের মাঠে পিছিয়ে পড়া মানে ম্যাচ হারের লক্ষণ। ভুটানের জন্য এই মেসেজও যেন দিয়ে দেয় বাঘিনীরা। ফার্স্ট হাফে বিরতি থেকে ফিরে ভুটান যায় কাউন্টার অ্যাটাকে, কিন্তু তাতেও লাভ হয়নি। 53 মিনিটে সেট পিস থেকে আলপি আক্তারের দারুণ এক শট খুঁজে নেয় জালের ঠিকানা। লিড ডাবল করে ম্যাচের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। এবার জয় নিয়ে যে বাংলাদেশ মাঠ ছাড়ছে তার আভাস দিতে 66 মিনিটে আরও 1 গোল করেন আলপি। তার আগে 62 মিনিটে ভুটানের হয়ে 1 গোল করেন দলটির মিডফিল্ডার রিনজিন ডেমা। তবে তাতে কেবল ব্যবধানই কমেছে, লাভের লাভ কিছুই হয়নি। 17 না পেরোনো প্রীতি আলপিদের এমন জয় ওদের জমাট প্রস্তুতির আভাস দেয়। তবে চলতি ক্যালেন্ডারে একটা ম্যাচও খেলা হয়নি ওদের। গেল বছর অনূর্ধ্ব 16 দলের গোটাচারেক ম্যাচই মূল রসদ। টুর্নামেন্ট শুরুর আগে 1.5 মাসের কঠোর পরিশ্রম করে নিজেদের সাজিয়ে ভুটান গিয়েছে কুলসুমারা। প্রথম ম্যাচে ভুটানকে তাদের মাটিতে হারিয়ে তাদের ফল পেতে শুরু করেছে লাল সবুজ বাহিনী। বাংলাদেশের মেয়েরা এখন সাউথ এশিয়ার রাজা। এই গণ্ডি পেরিয়ে ওরা চোখ রাখছে বিশ্বমঞ্চে, দেখছে নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে বয়সভিত্তিক পর্যায়ে কেবল সাফ অনূর্ধ্ব 17টাই আজও জেতা হয়নি বাংলাদেশের। এবার সুযোগ আছে সেই অধরা ট্রফি জয়ের। আবু নাইম, 71। হঠাৎ করে যেন ক্লাসের অমনোযোগী ছাত্র হয়ে উঠেছেন জামাল ভুঁইয়া। আগের মতো আর নিয়মিত খোঁজ খবর রাখছেন না দেশের ফুটবলে। কমে গেছে ন্যাশনাল টিম নিয়ে তার সিরিয়াসনেসও। নেপালের বিপক্ষে প্রীতি 2 ম্যাচকে সামনে রেখে করা অনুশীলনে ইঙ্গিত পাওয়া গেল এমনটাই। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। আমরা জিততে পারি, ইনশাল্লাহ আমরা জিতবো। হ্যাঁ, না ওরা তো জয়েন করবে না, ওরা পরে জয়েন করবে না। একই হচ্ছে জামাল ভুঁইয়ার। জানেন না, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর সময় অনূর্ধ্ব 23 দল অংশ নিচ্ছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামে। ওই সময় জাতীয় দলের অন্তত 6 থেকে 7 জন ফুটবলার অনূর্ধ্ব 23 দলে থাকার কারণে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না তাদের। হঠাৎ করে যেন জামাল হয়ে উঠেছেন ক্লাসের অনিয়মিত ছাত্র।
তবে বিষয়টা একেবারে হুট করে ঘটেনি, বরং অনেকদিন ধরে মনে জমে থাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে জাতীয় দল থেকে তার এই দূরত্ব। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচের পাশে জায়গা পেলেও একাদশে সুযোগ মেলে না খুব একটা। অনেকে তো ব্যঙ্গ করেই বলেন জামালকে এখন শুধুই সাংবাদিক সামলানোর জন্যই দলে রাখা হয়। জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ 3 ম্যাচে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন, তাও 90 মিনিট নয়। ভুটানের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে, কিন্তু বাকি 2 ম্যাচে থাকতে হয়েছে সাইড বেঞ্চে, কোচের গুড বুকের বাইরে। আমি লাস্ট 3টা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি ভুটানের সাথে, আমি স্টার্টিং 11 ছিলাম, একটা অ্যাসিস্ট করছি। সো নেক্সট ম্যাচ আমি একদমই নাই। সো এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে চাই। তাহলে কি কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জামালকে ঘিরে কি অন্য পরিকল্পনায় যাচ্ছেন কাবরেরা? নেপালের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তো জামালকে, নাকি আবারও সাইড বেঞ্চে বসে থাকতে হবে তাকে? এটা আসলে এটা কোচের ডিসিশন, যেটা খেলবে এটা কোচের ডিসিশন।